আচ্ছা, পি কিউ এবং আর তিনটা তারের তোমার ভিন্ন ভিন্ন রাশিগুলোর মান দেওয়া আছে। যেমন পি তারের তোমার আদি দৈর্ঘ্য, ব্যাস, দৈর্ঘ্য বৃদ্ধি, ব্যাস হ্রাস এবং ওই তারের উপর তুমি কি পরিমাণ বল প্রযুক্ত করছো এই সবগুলা ভ্যালু দেওয়া আছে তোমাকে তিনটা তারের জন্য। একটা হচ্ছে পি, কিউ এবং আর। তোমাকে গতে বের করতে বলছে তোমার যে আর তারটা আছে সেই আর তারের পয়সনের অনুপাত বের করো। সো পয়সনের অনুপাত জিনিসটা কি? আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতির যেই রেশিওটা, সেই রেশিওটাকেই আমরা বলি পয়সনের অনুপাত। পার্শ্ব বিকৃতিকে প্রকাশ করি কি পরিমাণ ব্যাসার্ধ আমাকে হ্রাস পেয়েছে ডিভাইডেড বাই ব্যাসার্ধের মান, ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পাইছে ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। এখানে প্রশ্ন খেয়াল করো, তোমার কিন্তু সবগুলা ভ্যালুই কিন্তু দেওয়া আছে এখানে। আর দৈর্ঘ্যের জন্যে বা আর তারের জন্যে তোমার স্মল আর এর মান অর্থাৎ ব্যাস কি পরিমাণ হ্রাস পাইছে সেটা কিন্তু এখানে বলা আছে 0.0912 মিটার, বাট ইন্টু 10⁻⁻6 দিতে হবে, কারণ এখানে সবগুলা ভ্যালু কিন্তু 1 ইন্টু 10⁻⁻6 আকারে আছে। তাহলে এটাকে 10⁻⁻6 দিয়ে গুণ দিলে মিটার এককে আসবে তোমার। তারপর ক্যাপিটাল আর মানে তোমার ওই তারের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে আর তারের ব্যাসার্ধ হচ্ছে 2 ইন্টু 10⁻⁻3 মিটার। তাহলে ব্যাস হচ্ছে 2 ইন্টু 10⁻⁻3 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত? 1 ইন্টু 10⁻⁻3 মিটার। এবং স্মল এল কত? স্মল এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পাইছে। সো দৈর্ঘ্য বৃদ্ধির মান হচ্ছে এখানে 0.22 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, অর্থাৎ ওই বস্তুটার আদি দৈর্ঘ্য কত? প্রশ্নের আদি দৈর্ঘ্যের মান দেখো 1 দেওয়া আছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা আর তারের যে পয়সনের অনুপাত সেটা আসবে তোমার 0.21। ওকে, তাহলে গতে আমাদের 0.21 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ঘ যদি দেখি, পি এবং কিউ তার দুইটার মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। সো প্রশ্ন থেকে আমার ক্লিয়ারলি এই জিনিসটা মাথায় চলে আসছে হয়তো, যে আমাদের এখানে স্থিতিস্থাপকতার যদি তুলনা করতে হয় তাহলে আমরা কোন জিনিস দিয়ে স্থিতিস্থাপকতার তুলনাটা সবচেয়ে ইজিলি করতে পারি। এটার তুলনাটা দুইভাবে হওয়া সম্ভব। একটা হচ্ছে যে এই দুইটা তারের ভিতরে কোনটা বেশি স্থিতিস্থাপক সেটা আমরা তার ইয়াংয়ের গুণাঙ্ক থেকে বুঝতে পারি। যেটা বেশি ইয়াংয়ের গুণাঙ্কওয়ালা সেটাকে তোমার বিকৃতি করতে বেশি পরিমাণ কষ্ট করা লাগবে, অথবা এই দুইটার ভিতরে যেটা তোমার সেম অ্যামাউন্টের স্ট্রেচ করলে বেশি পরিমাণ, আচ্ছা স্ট্রেচ না, ধরো সেম অ্যামাউন্টের তুমি যদি দুইটাকে লম্বা করতে চাও, হ্যাঁ ধরো দুইটাকে 1 মিটার লম্বা করতে চাও, এখন দুইটা তার কি 1 মিটার লম্বা করতে তোমার কত নিউটন ফোর্স দেওয়া লাগবে? একটার যদি 10 নিউটন লাগে আরেকটা যদি 12 নিউটন লাগে, তাহলে মানে ক্লিয়ারলি বুঝতে পারতেছো যেটার থেকে তুমি বেশি পরিমাণ শক্তি দিয়ে সমান পরিমাণ তোমার স্মরণ ঘটাইতে হইলো সেটাতে তোমার অবশ্যই এটা বেশি স্থিতিস্থাপক, বা এটাকে তোমার টেনে লম্বা করাটা তত বেশি কষ্টকর, তাহলে সেটা তোমার কি তত বেশি স্থিতিস্থাপক হবে। তো আমরা ইজিয়েস্ট যে ওয়েটা সেটাতে যাব, দ্যাট ইজ দুইটার ইয়াংয়ের মডুলাস বের করব, অর্থাৎ পি এবং কিউ দুইটার ইয়াংয়ের মডুলাসের তুলনা করে বলবো যে কোনটা বেশি স্থিতিস্থাপক কোনটা কম স্থিতিস্থাপক। সো আমরা জানি ইয়াংয়ের গুণাঙ্কের ইকুয়েশন হচ্ছে এফ এল ডিভাইড বাই এফ ক্যাপিটাল ডিভাইড বাই এ স্মল এল। তাহলে ওয়াই অফ কিউ হবে এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। তাহলে পি যেই আমার তারটা আছে সেটার জন্য ফোর্স আলাদা, সেটার যে আদি দৈর্ঘ্য সেটা হচ্ছে এলপি, সেটার যে ব্যাসার্ধ না, আমার প্রস্থের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এপি, এবং সেটাকে আমি যে পরিমাণ বৃদ্ধি করছি তার যে দৈর্ঘ্য যে কী পরিমাণ বৃদ্ধি পাইছি সেটা হচ্ছে এলপি। ঠিক সিমিলারলি এই সবগুলো ভ্যালু কিউর জন্য কিন্তু আছে। তো একটা জিনিস এখানে খেয়াল করার বিষয় আছে যে তোমার পি কিউ এই দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম, দুইটারই দৈর্ঘ্য কিন্তু 1 মিটার, এবং দুইটারই তোমার ব্যাস কিন্তু দেখো সেম। এখন দুইটা তারের ব্যাস সমান হওয়া মানে কি? যে দুইটা তারেরই তুমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন বের করবা, যেহেতু ব্যাসার্ধ দুইটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি এখানে a1 সমান a2। তাহলে a1 সমান সমান a2, এবং আমাদের যে l1 সেই l1 সমান সমানও l2। আচ্ছা, আমরা 1 2 না লিখে পি কিউ লিখলাম, তাহলে পি কিউ। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখন আমাদের ওই ফাইনাল যে ইকুয়েশন সেটাতে যদি বসাই, অথবা আমরা যদি ওয়াই অফ পি ডিভাইড বাই ওয়াই অফ কিউ বের করার চেষ্টা করি, আমাদের এল এবং ক্যাপিটাল এ এগুলো কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের থাকবে
এফ পি এল কিউ ডিভাইডেড বাই এফ কিউ ডিভাইডেড বাই এল পি। তো এখানে এফ পি এর মান প্রশ্নে খেয়াল করে দেওয়া আছে যে তুমি পি যে তারটা আছে সেটার উপর 10 নিউটন এবং কিউ তারের উপর 12 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে উপরে হবে 10, নিচে হবে 12, এবং পি এর যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে 0.14 এবং কিউর যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে 0.18। তাহলে কিউরটা 0.18 আর পি এরটা হচ্ছে 0.14, তাহলে 0.14 আর লাস্টে ইন্টু 10⁻³ এটা লিখলেও পারো না লিখলেও পারো, কাটাকাটি চলে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখবে এটার মান হবে প্রায় 1.07। তার মানে তোমার পি যে তারটা আছে সেটার যে ইয়াংয়ের গুণাঙ্ক সেটা অবশ্যই তোমার কিউ এর যে ইয়াংয়ের গুণাঙ্ক সেটার চেয়ে কী হবে, বেশি হবে। তাহলে এটা যদি বেশি হয় তার মানে কোনটা বেশি স্থিতিস্থাপক? অবশ্যই আমাদের পি যে তারটা আছে সেটা কি বেশি স্থিতিস্থাপক। একটি পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটা ভিন্ন উপাদান, দুইটা তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়েছে। তারপর তার দুইটার দৈর্ঘ্য অভিন্ন, অর্থাৎ দুইটা তারের দৈর্ঘ্য তোমার সেম এবং এটাকে একটা অবলম্বনের সাথে ঝুলানো আছে। ধরো একটা তোমার দেয়ালের সাথে বা একটা ছাদের সাথে দুইটা তার ঝুলানো আছে এরকম, তাদের দৈর্ঘ্য সমান এবং তার দুইটিতে তুমি একই ভর ঝুলাই রাখছো, তাহলে তাদের ভিতরে যে ভরটা ঝুলাই রাখছো তাদের ভর কি সেম। তাহলে তারের উপাদান যেহেতু সেম, উপাদান সেম না, উপাদান হচ্ছে ভিন্ন। তাহলে তারের উপাদান যেহেতু ভিন্ন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারতেছো দুইটাকে তুমি সেম ভরে ঝুলাইলেও দুইটা ভিন্ন ভিন্ন লেন্থে তোমার কন্ট্রাস্ট হবে, অর্থাৎ দুইটা যে দৈর্ঘ্য প্রসারণ সেটা ভিন্ন ভিন্ন হবে। তাহলে দ্বিতীয় তারটার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হয়েছে এবং বলা আছে প্রথম তারের পয়সনের অনুপাত 0.3। তাহলে আমাকে গতে বের করতে বলছে যে প্রথম তারটার দৈর্ঘ্য যদি আমি 10% বৃদ্ধি করি বা 10% যদি বাড়ে আমার এই এম ভরের বস্তু ঝুলানোর ফলে, তাহলে তার ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। সো আমরা জানি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ হ্রাসের যে সম্পর্কটা এটা আমাদের পয়সনের অনুপাত এই কনসেপ্ট থেকে আসে। সো আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি স্মল আর বাই ক্যাপিটাল আর ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। এখন প্রশ্নে কিন্তু আমাকে দেওয়া আছে আমাদের যেই R1 অর্থাৎ প্রথম তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 1 সেন্টিমিটার অথবা 0.01 মিটার। এখন প্রথম তারের যেই ব্যাসার্ধ বৃদ্ধি সেটা তো আমরা জানি না কত, সেটা এরকমভাবে রাখলাম। এবং ক্যাপিটাল এল যদি প্রথম তারের দৈর্ঘ্য হয় তাহলে প্রশ্ন অনুযায়ী সেই দৈর্ঘ্যটাকে তোমার 10% বৃদ্ধি করতে হবে। তাহলে তোমার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করো তাহলে তোমার ক্যাপিটাল এল বাই স্মল এল এটার মান তোমার হবে 0.01, ঠিক আছে, অর্থাৎ 0.1 অ্যাকচুয়ালি। তার মানে তোমার এখানে পয়সনের অনুপাত দেওয়া আছে 0.3, তোমার স্মল আর এর মান তুমি জানো না, সেটাই তোমার বের করতে হবে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে ডিভাইডেড বাই ক্যাপিটাল আর হচ্ছে 0.01 ডিভাইডেড বাই তোমার পার্শ্ব বিকৃতি হচ্ছে উপরে, নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এখানে দৈর্ঘ্য বিকৃতি বলা আছে তোমাকে 0.1, তাহলে 0.1 হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে স্মল আর এর ভ্যালু বেরোবে 3 × 10⁻⁴ মিটার, ঠিক আছে। তার মানে প্রথম তারটার দৈর্ঘ্য তুমি 10% বাড়ালে তার ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে 3 × 10⁻⁴ মিটার। আচ্ছা, ঘতে বের করতে বলছে উদ্দীপকের কোন তারটির ভর বহনের সক্ষমতা বেশি হবে। এখন যেহেতু দুইটা তারের তোমার কিছু ইনফরমেশন দিছে এবং দুইটা তারের ভিতরে কোনটা তোমার বেশি পরিমাণ ভার বহন করতে পারবে, তখন এই যে এখানে তোমার যে কনসেপ্টটা ইউজ করতে বলছে সেটা হচ্ছে দুইটা তারের ভিতরে কার ইয়াংয়ের গুণাঙ্ক কম এবং কার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি। আমরা জানি কোন একটা বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক যত বেশি হবে ওই বস্তুটাকে তুমি এটার বিকৃতি ঘটাইতে তত বেশি পরিমাণ ফোর্স দিতে হবে। তাহলে যার ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি তাকে তুমি তত সহজে বিকৃতি করতে পারবে না বা তাকে বিকৃতি করতে কঠিন হবে তোমার। তাহলে যে জিনিসটা বিকৃতি করা কঠিন তাহলে অবভিয়াসলি তুমি সেই জিনিসটার ভিতরে বেশি পরিমাণ ভার এটার উপরে চাপাইতে পারবা। অর্থাৎ আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে আমি দুইটার y1 এবং y2 এই দুইটা মান বের করব। সো আমরা জানি y1 এর যে ইকুয়েশন সেটা হচ্ছে f ক্যাপিটাল L ডিভাইড বাই a1 স্মল l। এখন দুইটারে যেহেতু তোমার দৈর্ঘ্য সমান
এবং দুইটার ভিতরে তুমি সেম পরিমাণ ভর তুমি চাপাইছো, তাহলে দুইটা কিন্তু তোমার সেম পরিমাণ বল ফিল করবে এবং দুইটারই তোমার যেই আদি দৈর্ঘ্য সেটা কি হবে, সেম হবে। বাট দুইটার যে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং তোমার যেই দৈর্ঘ্য যে বৃদ্ধির মানটা সেটা ভিন্ন হবে। ঠিক আছে, তার মানে এখানে এ এবং এল এই দুইটার মান কিন্তু ভিন্নতা হবে। তাহলে তুমি যদি এখানে y2 ডিভাইড বাই y1 করো, তাহলে এখানে তুমি পাবা a1 l1 ডিভাইডেড বাই a2 l2। এর ভিতরে a1 এর মান আমরা পাই পাই r1 স্কোয়ার ইন্টু l1 পাই r2 স্কোয়ার ইন্টু l2। তাহলে এখানে r1 r2 এর মান প্রশ্নে আমাকে বলা আছে r1 এর মান হচ্ছে 0.01 মিটার বা 1 সেন্টিমিটার এবং r2 এর মান 0.03 সেন্টিমিটার স্কোয়ার। এখানে পাই পাই তো কাটাই যাবে, ডিভাইড বাই l1 বাই l2। সো l1 l2 সম্পর্কে তোমার ডিরেক্ট কোনো মান দেওয়া নাই, বাট এখানে একটা ইনফরমেশন দিছে দুইটার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা তোমার প্রথম তারটার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটার অর্ধেক হয়ে গেছে 2 নাম্বার তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তুমি l2 কে যদি x ধরো তাহলে l1 তোমার কত হবে, 2x হবে। তাহলে এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এটার মান হবে 2 ডিভাইডেড বাই 9। তার মানে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমাদের যে y1 সেটা অবভিয়াসলি গ্রেটার দেন y2। যেহেতু 1 নাম্বার তারের তোমার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি, তার মানে সেই তারটা বেশি স্থিতিস্থাপক। আর স্থিতিস্থাপক এই জিনিসটা দিয়ে তো আমরা বুঝি যে কোন একটা তার কত বেশি শক্তিশালী। তাহলে যে তারটা বেশি স্থিতিস্থাপক সেটার ভিতরে তোমার বেশি পরিমাণ ভার এটার উপরে তুমি চাপাইতে পারবা। ঠিক আছে, তার মানে এখানে কোন ভরটা বা কোন তারটা অ্যাকচুয়ালি তুমি বেশি পরিমাণ ভর বহনে সক্ষম হবে, প্রথম তারটা। পি কিউ এবং আর তিনটা তারে 8 × 10⁻12 নিউটন পার মিটার ইনভার্স 2 মানের পীড়ন প্রয়োগ করা হলো। সো তিনটা তার আছে এবং তিনটা তারে আমার সেম অ্যামাউন্টের পীড়ন আমাকে প্রয়োগ করা হচ্ছে এবং প্রয়োগ করার ফলে তাহলে বুঝতে পারছো তাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বাট তিনটা তারের উপাদান ভিন্ন ভিন্ন হওয়ার ফলে তোমার তিনটা যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা ভিন্ন ভিন্ন পরিমাণে হয়েছে। তোমার পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 5%, কিউ তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে 2% এবং আর তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1%। তাহলে আমাকে বের করতে হবে পি তারের যে পয়সনের অনুপাত সেটা, এবং লাস্টে একটা ইনফরমেশন দিছে যে পি তারের পার্শ্ব বিকৃতি 0.2। সো প্রিভিয়াস একটা ম্যাথ থেকে আমরা এই জিনিসটা জানি যে পয়সনের অনুপাত হচ্ছে আমার পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। সো পার্শ্ব বিকৃতি এখানে যেহেতু দেওয়া আছে 0.02 এবং আমরা জানি দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটার পার্সেন্টেজে যে অ্যামাউন্টটা সেটাই তোমার দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল এই ভ্যালুটাই এখানে দেওয়া আছে 5% আকারে, তার মানে 0.02, অর্থাৎ তোমার যে পয়সনের অনুপাত সেটা হচ্ছে 2 ডিভাইড বাই 5। ওকে, সো ঘ নাম্বারে আমাকে বলছে যে কিউ এবং আর এই তারদ্বয়ের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। সো স্থিতিস্থাপক শব্দটার সাথেই আমরা জানি এটার সাথে সম্পর্ক আছে ইয়াংয়ের গুণাঙ্কের। সো ওয়াই অফ কিউ এবং ওয়াই অফ আর এই দুইটার ভিতরে যেটার অ্যামাউন্ট তোমার বেশি হবে বা যেটার ভ্যালু বেশি হবে সেটাই তোমার কি হবে, বেশি স্থিতিস্থাপক হবে। তাহলে আমাকে ইয়াংয়ের গুণাঙ্ক এখানে বের করতে হবে। সো ইয়াংয়ের গুণাঙ্কের ইকুয়েশন কি, আমরা জানি ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। প্রশ্নে কিন্তু খেয়াল করো সবগুলোর ভিতরে কি পরিমাণ পীড়ন প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। সো তোমার এই যে পীড়নের যে ভ্যালু সেটা কিন্তু সবগুলোর জন্য দেওয়া আছে এবং বিকৃতিও কিন্তু খেয়াল করো সবগুলোরই কিন্তু দেওয়া আছে যে পি এর বিকৃতি 5%, কিউ এর বিকৃতি 2%, আর এর বিকৃতি 1%। তাহলে তুমি যদি ওয়াই অফ কিউ ডিভাইড বাই ওয়াই অফ আর বের করতাম, ঠিক আছে, আচ্ছা ওয়াই অফ কিউ না আলাদা আলাদাভাবে বের করি। ওয়াই অফ কিউ যদি বের করো তাহলে কিউ এর পীড়ন ডিভাইডেড বাই কিউ এর যে বিকৃতি সেটা, এখন পীড়নের মান দেওয়া আছে 8 × 10⁻12 ডিভাইডেড বাই কিউ এর জন্য বিকৃতি তোমার 2%, দ্যাট ইজ 0.02। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে 4 × 10⁻14 নিউটন পার মিটার ইনভার্স 2 হবে এটার অ্যান্সার।
ওকে, তাহলে এখন আমরা কিউ অফ আর বের করি। কিউ অফ আর এর জন্য তোমার সেম ইকুয়েশন, উপরে হবে পীড়ন এবং নিচে হবে বিকৃতি। সো ওটার জন্য পীড়ন 8 × 10⁻12 ডিভাইড বাই বিকৃতি হচ্ছে 1%। সো 1% মানে 0.01। তো এটার মান হবে 8 × 10⁻14 Nm/m²। সো এখানে তো আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে আমাদের যে ওয়াই অফ কিউ এর যে ভ্যালুটা, এটার চেয়ে আমাদের ওয়াই অফ আর এর যে ভ্যালু সেটা কি বেশি। তাহলে একটার ইয়াংয়ের গুণাঙ্ক যদি আরেকটার চেয়ে বেশি হয়, তাহলে যেটার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি সেটা তোমার কি বেশি স্থিতিস্থাপক। তাহলে এখানে বেশি স্থিতিস্থাপককে ওয়াই অফ আর বা আর তারটা। একটি তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 826 সেন্টিমিটার, অর্থাৎ ক্যাপিটাল এল এর ভ্যালু দেওয়া আছে 826 সেন্টিমিটার এবং তারের ব্যাস হচ্ছে 4 মিলিমিটার। সো ওইটার যে আদি ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেটা তোমার 2 মিলিমিটার দেওয়া আছে। ইয়াংয়ের গুণাঙ্কের মানও দেওয়া আছে 2 × 10⁻11 Nm²। এখন তারটার দৈর্ঘ্য যদি তুমি 2 মিলিমিটার বৃদ্ধি করতে চাও, সো স্মল এল এর অ্যামাউন্ট তোমার 2 মিলিমিটার, তাহলে তুমি প্রয়োজনীয় ভর সেখানে যুক্ত করছো। সো একটা তারের ভিতরে ওই যে তারটা তোমার ওই তারে কী পরিমাণ ভর তুমি যুক্ত করছো যাতে তোমার 2 মিলিমিটার বৃদ্ধি পাইছে, সেই ভরের অ্যামাউন্টটা বের করবা। সো প্রথমত আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে কোন একটা তারে ভর যুক্ত করার রিজনটা কি। সো আমরা জানি একটা তারকে যদি যখন তুমি স্ট্রেচ করতে চাবা বা এটার যখন দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাও, তখন এই তারের ভিতরে ফোর্স প্রয়োগ করতে হয়। তো এই ফোর্স প্রয়োগটা অর্থাৎ এই যে বলের মানটা তুমি দুইভাবে দিতে পারো। একটা হচ্ছে তুমি নিজ হাতে এটাকে টেনে দিতে পারো, ওইটাও হবে, অথবা তুমি এই বস্তুটার উপর বা এই তারটার ভিতরে একটা ভর ঝুলাই দিতে পারো, যেই ভরটার তার যে ওজন, সেই ওজন ইকুয়ালস mg। এই mg ওজনের কারণে সে নিচের দিকে তারটার ভিতরে একটা ফোর্স প্রয়োগ করবে, এই ফোর্সের কারণেই তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার ফলে যেই ইয়াংয়ের গুণাঙ্ক হয় সেটার ইকুয়েশন হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল, যেখানে তোমার এই এফ এর ভ্যালুর ভিতরেই তোমার mgটা লুকায় আছে। তাহলে y ইজ ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু এম জি ইন্টু ক্যাপিটাল এল, এ এর ইকুয়েশন হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু স্মল এল। সো এম এর ভ্যালু প্রশ্নে দেওয়া নাই, সেটাই আমাদের বের করতে হবে। y এর মান প্রশ্নে দেওয়া আছে 2 × 10⁻11, জি এর মান আমরা জানি, ক্যাপিটাল এল এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 826 সেন্টিমিটার। তাহলে 826 × 10⁻², এসআই এককে মিটারে নিয়ে গেলাম। আচ্ছা, স্মল আর অথবা তার ব্যাসার্ধের মান ক্যাপিটাল আর, এটার ভ্যালু কত 4 মিলিমিটার, সরি ব্যাসার্ধের মান 2 মিলিমিটার। তাহলে 2 × 10⁻³ হচ্ছে আর এর মান, সো এটার স্কোয়ার করবা। এবং স্মল এল যে তাকে তুমি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করলা সেটা দেওয়া আছে আমার 2 মিলিমিটার, 2 × 10⁻³ তাহলে সবগুলো ভ্যালুই তো দেওয়া আছে। তো এখান থেকে স্মল এম এর মান বের হবে 62 কেজি। তার মানে 62 কেজি ভর যদি তুমি এই তারটার ভিতরে ঝুলাই দাও, তাহলে তার দৈর্ঘ্য সেই ভরের ঝুলানোর ফলে 2 মিলিমিটার বৃদ্ধি পাবে। ওকে, উদ্দীপক অনুসারে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে ব্যাস 0.02 মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কি? সো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে তোমার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যাস হ্রাসের একটা সম্পর্ক দেখানো হয়েছে। যেটার আগে ব্যাস ছিল কত 4 মিলিমিটার, পরবর্তীত ব্যাস কত হবে সেটা বের করতে হবে। সো এখানে ব্যাসটা কেন তোমার চেঞ্জ হবে সেটা আগে একটু বোঝার বিষয় আছে। সো ব্যাস চেঞ্জ হওয়ার রিজন হচ্ছে, ধরো এটা যদি তোমার আদি যে তারটা হয় সেটার শেপ যদি দেখতে এরকম হয়, সো আদি অবস্থায় তার দৈর্ঘ্য ধরো ক্যাপিটাল এল। এখন তুমি যখন এটাকে স্ট্রেচ করছো, স্ট্রেচ করার ফলে কিন্তু এমন না যে এই তারের ভিতরে এক্সট্রা অ্যামাউন্টের তোমার ভর অ্যাড হয়ে যাবে। এই তারের আগে যেই পরিমাণ ভর ছিল তুমি এটাকে টানার পর একই পরিমাণ ভর থাকবে, বাট টানলে যদি তারটা যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তাকে চিকন হয়ে যেতে হবে। এই জিনিসটা আশা করি খেয়াল করছো যে আটার কাই যখন তুমি টেনে লম্বা করতে চাও তখন একই সাথে সেটা কিন্তু চিকন হইতে থাকে। তাহলে আদিতে যদি তার ব্যাস D1 ছিল, এখন কিন্তু তার ব্যাস D2 থাকবে। আদিতে যদি তার আদি দৈর্ঘ্য L1 ছিল, এখন তার যে আদি দৈর্ঘ্য না মানে টোটাল দৈর্ঘ্য L2 হবে।
আশা করি বুঝতে পারছো। তাহলে দুইটা সিচুয়েশনে কিন্তু ব্যাসের পরিবর্তন হইতেছে এবং সেই পরিবর্তনটাই আমাদের বের করতে হবে। সো কীভাবে বের করব? একটা জিনিস খেয়াল করো, এই দুইটার ভিতরে একটা জিনিস কিন্তু সংরক্ষণশীল থাকতেছে। সেই জিনিসটা হচ্ছে এই দুইটার যে টোটাল আয়তন, সেই আয়তন কিন্তু তোমার এখানে সংরক্ষণ থাকতেছে। তাহলে এখানে তুমি আয়তন সংরক্ষণশীলতার সূত্র দিয়ে এটার কিন্তু সলভ করতে পারো। অর্থাৎ তোমার আদি আয়তন বা 1 নম্বর কেজের আয়তন 2 নম্বর কেজের আয়তনের সমান। সো 1 নম্বর কেজের আয়তনের সূত্র কি লিখবা? আমরা জানি এই যে বস্তুটার শেপ বা তারের শেপ সেটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির শেপ। এখন সিলিন্ডারের যেই আয়তনের ইকুয়েশন সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে ব্যাসার্ধ আমরা যদি r1 ধরি এবং উচ্চতা হিসেবে ধরতে হবে তার দৈর্ঘ্যটাকে, তাহলে L1 ইকুয়ালস পাই r2 স্কোয়ার ইন্টু L2। এখন r যেহেতু আমাদের d/2, তাহলে r1 স্কোয়ার মানে হচ্ছে 1/4 পাই d1 স্কোয়ার L1 এবং 1/4 পাই d2 স্কোয়ার L2। আমরা ডিতে নিয়ে গেলাম কারণ প্রশ্নে আমাকে ব্যাসের হ্রাস বৃদ্ধির কথা জিজ্ঞেস করছে, তো তাই 1/4 পাই কাটা। সো আমরা যদি এখন d2 এর মান বের করতে চাই সেটা হবে আমাদের d1 ইন্টু √L1 বাই L2। সো d1 এর মান প্রশ্ন তো বলেই দিছে যে সেটা আগে ছিল 4 মিলিমিটার, তাহলে 4 ইন্টু 10⁻³ অথবা আমরা চাইলে মিলিমিটার এককে রাখি সবগুলা, আচ্ছা দরকার নেই, মিটার একক নিয়ে গেলাম। 4 ইন্টু 10⁻³ ইন্টু আদি দৈর্ঘ্য। সো প্রশ্নে খেয়াল করে এটা আদি দৈর্ঘ্য আগে দেওয়া ছিল 826 সেন্টিমিটার, বাট তার পরিবর্তিত দৈর্ঘ্য কত? সো তাকে স্ট্রেচ করার পরে দৈর্ঘ্য কত হয়েছে সেটার ইনফরমেশন কিন্তু এখানে দিয়েছে। দেখো তারটার দৈর্ঘ্য 2 মিলিমিটার বৃদ্ধি হয়ে গেছে। তাহলে আগে ছিল 826 সেন্টিমিটার বা 826 ইন্টু 10⁻² মিটার। এটাকে তুমি 2 মিলিমিটার বৃদ্ধি করছো, মানে তোমার যে পরিবর্তিত দৈর্ঘ্য সেটা হবে এতটুকু। তাহলে 826-এর সাথে 2 মিলিমিটার অ্যাড করতে হবে নিচে, তাহলে উপরে হচ্ছে 826 ইন্টু 10⁻² মিটার আর নিচে হচ্ছে 826 ইন্টু 10⁻² প্লাস 2 ইন্টু 10⁻³ ঠিক আছে। সো এটা যদি ক্যালকুলেট করো দেখো এটা রেজাল্ট অ্যারাউন্ড তোমার 3.9995 ইন্টু 10⁻³ মিটার, অথবা এটাকে মিলিমিটারে যদি নাও 3.9995 মিলিমিটার। তাহলে ব্যাসের তোমার পরিবর্তন হয়েছে কতটুকু? সো ডেল্টা ডি যদি বের করো সেটা আদি ব্যাসের চেয়ে বাধ্য পরবর্তী ব্যাস। সো তোমার যে অ্যান্সারটা বের হয়েছে সেটা কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড, কারণ আদি যে ব্যাস সেই ব্যাসের চেয়ে পরিবর্তিত ব্যাস কমে গেছে। এবং এখানে কিন্তু আমরা এই জিনিসটা অবজার্ভ করছিলাম যে তুমি যদি একটা বস্তুকে টেনে লম্বা করো সেটার দৈর্ঘ্য বাড়লে সেটার ব্যাস অবশ্যই কী হবে? হ্রাস পাবে। তাহলে পরিবর্তন হবে তোমার 4 - 3.995 অথবা 0.0005 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এখানে তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেই দৈর্ঘ্য বৃদ্ধি করতে আমাকে জিজ্ঞেস করছে যে ব্যাস 0.02 মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কি? এখানে অবশ্যই 0.02 মিলিমিটার হ্রাস পাইনি, বরং পাইছে 0.005 মিলিমিটার, যেটা অবশ্যই তোমার 0.02 মিলিমিটার চেয়ে ছোট। তাহলে 0.02 মিলিমিটার কিন্তু হ্রাস পাওয়া সম্ভব না। কিন্তু একটা সতর্কবান জিনিস যে যদি প্রশ্নে এমন হইতো যে তোমার ভ্যালু বের হয়েছে 0.05 মিলিমিটার, তখন অ্যান্সারটা কী হইতো? দেখো 0.05 মিলিমিটার যদিও তোমার 0.02 এর সমান না, বাট প্রশ্নে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে 0.02 মিলিমিটার ব্যাস হ্রাস হওয়া সম্ভব কি না। 0.05 মিলিমিটার হ্রাস হইলেও তোমার 0.02 কিন্তু অবশ্যই হ্রাস পাবে, কারণ 0.02 হচ্ছে বেশি হ্রাস পেয়ে গেছে, তাহলে অবশ্যই 0.02 তো হ্রাস পাবেই। সো প্রশ্নের ভাষা অনুযায়ী এখানে তোমাকে এটা বের করতে বলছে যে ব্যাসের যে হ্রাসের অ্যামাউন্টটা সেটাকে 0.2 এর চেয়ে ছোটো নাকি সেটা চেয়ে বড়। যদি ছোট হয় তাহলে হ্রাস করা সম্ভব না, যদি বড় হয় অথবা সমান হয় এবং তাহলে উভয় ক্ষেত্রে কি হ্রাস পাওয়া সম্ভব। এ এবং বি দুইটা তারের দৈর্ঘ্য তোমার সমান বলা আছে, দ্যাট মিন্স
এল এ ইজ ইকুয়ালস টু এল ভি, এবং এ তারের ব্যাস দেওয়া আছে তোমার, সো ব্যাস দেওয়া মানে ব্যাসার্ধ দেওয়া একই কথা। সো আর অফ এ দেওয়া আছে 3 মিলিমিটার, এবং এ তারের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তোমার 2 × 10⁹ নিউটন মিটার ইনভার্স 2। বি তারের যে ব্যাস সেটা দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে আর অফ বিও দেওয়া আছে। তার দুইটিকে তুমি পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 40 কেজি ভর ঝুলাইছো। সো প্রতিটিতে তুমি সেম অ্যামাউন্টের ভর ঝুলাইছো, মানে একটু আগেই আমরা জিনিসটা বলছি যে ভর ঝুলানো, এটার মিনিং, এটার রিজন হচ্ছে আমি এটার উপর ফোর্স প্রয়োগ করতে চাই, তাহলে দুটোর উপর আমি সেম অ্যামাউন্টের ফোর্স প্রয়োগ করব। তাহলে 40 কেজি ভর ঝুলালে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের যে দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। তাহলে তুমি যদি দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধিকে স্মল এল ধরো, তাহলে প্রথম তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হবে তোমার 3L বা থ্রাইস অফ L হবে। গতে আমাকে বের করতে বলছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে। সো আমরা জানি একক আয়তনে যে সঞ্চিত শক্তির ইকুয়েশন, সেই সঞ্চিত শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো এটা শর্টকাট অনেক সূত্র আছে, বাট আমি বলবো শর্টকাট সূত্রটা মনে না রাখে এই সূত্রটা মনে রাখো, বেসিক সূত্রটা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখন প্রশ্নে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি করছো সেটা অ্যাকচুয়ালি 30%, এই ভ্যালুটা দেওয়া ছিল। সো আমাদের এখন বের করতে হবে হাফ ইন্টু পীড়নের ভ্যালু। সো পীড়নের ভ্যালুটা আমরা কীভাবে বের করবো? এখানে পীড়নের তো এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, যেহেতু পীড়নের ইনফরমেশন দেওয়া নাই, আমরা এখন একটা কাজ করি যে পীড়নের সাথে আমাদের ইয়াংয়ের গুণাঙ্কের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা নিয়ে আসি। আমরা জানি আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে পীড়ন হচ্ছে বিকৃতি ইন্টু তোমার ইয়াংয়ের গুণাঙ্ক ইন্টু একটা এক্সট্রা বিকৃতি তো এখানে দেওয়াই আছে, দ্যাট মিন্স হাফ ইন্টু তোমার ইয়াংয়ের মডুলাস ইন্টু বিকৃতির স্কোয়ার। সো হাফ ইন্টু ইয়াংয়ের মডুলাসের ভ্যালু কিন্তু দেওয়া আছে 2 × 10⁹ এবং বিকৃতি হচ্ছে তোমার 30%, অথবা এটাকে আমি যদি লিখি 0.3 হোল স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেট করি আমি দেখবো আমার রেজাল্ট হবে 9 × 10⁷ জুল। তাহলে আমি যদি তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করি তাহলে ওই একক আয়তনে সঞ্চিত শক্তির অ্যামাউন্ট সেটা কত হবে? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবং আরেকটা ইনফরমেশন আমি বলে রাখি, যদি প্রশ্নে একক আয়তন বলা না থাকে তাহলে তোমাকে এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনের সাথে এক্সট্রা করে তার যে টোটাল যে আয়তন সেটা মাল্টিপ্লাইড করতে হবে। সো টোটাল আয়তনে তোমার যেই অ্যামাউন্টের শক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। বাট একক আয়তন যেহেতু বলছে এখানে আয়তনের ভ্যালু হচ্ছে 1, তাহলে আয়তনের ভ্যালু 1 হওয়ার ফলে এখানে আয়তনটা লেখা লাগতেছে না, বাট খেয়াল রাখবে এই বিষয়টা। ঘতে বের করতে বলছে ওয়াই অফ বি যদি তোমার গ্রেটার দেন হয় ওয়াই অফ এ, তাহলে এই যে সম্পর্কটা এটা যুক্তিসঙ্গত কিনা ব্যাখ্যা করো। অর্থাৎ তারা বলছে যে ওয়াই অফ বিটা ওয়াই অফ এর চেয়ে বড় হবে, সো বড় হয় কিনা সেই জিনিসটাই আমাকে এখানে বের করতে হবে। সো ইয়াংয়ের মডুলাস বের করার জন্য ইকুয়েশন কি? আমরা জানি ইয়াংয়ের মডুলাসের ইকুয়েশন হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। এখন প্রশ্নে কিছু ইনফরমেশনে আমরা কিছু জিনিসের ভ্যালু জানি যে এল অফ এ এবং এল অফ বি সমান এবং এফ অফ এ এবং এফ অফ বি সমান। তাহলে যেই জিনিসগুলো সমান তুমি যখন এই জিনিসগুলোকে ভাগ দিবা, অর্থাৎ ওয়াই অফ বিকে ওয়াই অফ এ বের করার জন্য যখন ভাগ দিবা তখন কিন্তু এই এফ এবং এই যে এল এর মানটা সেটা কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে তোমার শুধুমাত্র এ এবং এল থাকবে। তাহলে যখন দুটা ভাগ দিবা এ এল যেহেতু ব্যস্তানুপাতিক আছে তাহলে তোমাকে এ অফ বি এল অফ বি নিচে লিখতে হবে এবং এ অফ এ এবং এল অফ এ সেটা লিখতে হবে কোথায়? উপরে। সো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্র হলে ইকুয়েশন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, বাট এটাকে যখন ব্যাস দিয়ে লিখব সেটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সো ব্যাস দিয়ে লিখলে 1/4 পাই ডি স্কোয়ার। ব্যাস দিয়ে কেন লিখতেছি? কারণ এখানে ব্যাসের মান প্রশ্নে দেওয়া আছে ইন্টু এল অফ এ। সো প্রশ্নে কিন্তু লাস্টে কিন্তু আমরা এই জিনিসটা দেখাইছিলাম যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি তুমি যদি স্মল এল ধরো, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি ধরতে হবে 3L।
তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিকে ধরতে হবে 3L, তাহলে নিচে 1/4 পাই ইন্টু ডিবি স্কোয়ার ইন্টু এল। সো এখন ডিএ এবং ডিবি এই দুটার ভ্যালু লাগবে। সো প্রশ্নে এ এবং বি এর ব্যাস হচ্ছে তোমার ডি অফ এ হচ্ছে 3 মিলিমিটার এবং ডি অফ বি হচ্ছে তোমার 2 মিলিমিটার। দ্যাট মিন্স উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2, এটার স্কোয়ার ইন্টু 3L ডিভাইড বাই এল। তাহলে বুঝতে পারছো কাটাকাটি যদি করো 6.75 হচ্ছে অ্যান্সার। সো একটা ভগ্নাংশের মান একের চেয়ে বড় হওয়ার মানে হচ্ছে সেই ভগ্নাংশটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, বা ওই ভগ্নাংশের যেই লবের মান সেটা বড় হরের চেয়ে। তাহলে ওয়াই অফ বি ইজ গ্রেটার দেন ওয়াই অফ এ। সো প্রশ্নের যেই যুক্তিটা সেটা কি, প্রশ্নে যে সম্পর্কটা সেটা ভ্যালিড। 3 মিটার লম্বা 4 × 10⁻⁶ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে 10 কেজি ভর ঝোলানো হয়েছে। এটার দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি পায়, তাহলে ভিন্ন ভিন্ন ধাতুর পয়সনের অনুপাত তোমাকে এখানে দেওয়া আছে, যে লোহার 0.22, অ্যালুমিনিয়ামের 0.33 এবং সীসার 0.44। গতে তোমাকে জিজ্ঞেস করছে যে তারটার দৈর্ঘ্য যদি তুমি 1% বৃদ্ধি করো, তাহলে 1% বৃদ্ধিতে কৃতকাজ কত। সো একটু আগেই আমরা দেখছিলাম যে দৈর্ঘ্য বৃদ্ধিতে বা যখন আমরা পীড়ন করি বা তার যখন দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, তখন সেই তার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য তার ভিতরে সঞ্চিত শক্তির যে ইকুয়েশন, সেই সঞ্চিত শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। যেহেতু এখানে একক আয়তনে বলে নাই, তাহলে তোমাকে আয়তনের এই ভ্যালুটা কিন্তু গুণ দিতে হবে। তাহলে এই সবগুলোর যদি তুমি ভ্যালু বসাই দাও, পীড়ন বিকৃতি সবগুলার ইকুয়েশন যখন তুমি বসাই দেবা, তাহলে এটা থেকে একটা সিম্পলিফাইড একটা ইকুয়েশন আছে যেটা আমরা সবাই জানি, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ঠিক আছে। সো পীড়ন বিকৃতি, পীড়নকে তুমি বিকৃতি ইন্টু ইয়াং মডুলাস লিখতে পারো। তারপর বিকৃতির ইকুয়েশন এবং আয়তনকে আমরা এ ইন্টু এল আকারে যখন তুমি লিখবা, তখনই দেখবা এই সিম্পলিফাইড ইকুয়েশনটা চলে আসে। সো এখানে প্রশ্ন তো কি সবগুলাই ইনফরমেশন দেওয়া আছে আমায়। দেখি আমাদের ইয়াংয়ের গুণাঙ্কের মান দেওয়া আছে, ইয়াংয়ের গুণাঙ্কের মান দেওয়া কি আছে? আচ্ছা সরি, ইয়াংয়ের গুণাঙ্কের মান দেওয়া নাই। সো যেহেতু ইয়াংয়ের গুণাঙ্কের মান দেওয়া নাই, তাহলে আর কিছু করার নাই, তোমাকে ইয়াংয়ের মডুলাসের ইকুয়েশন আকারে ভেঙে দিতে হবে। সো এটাকে আমরা লিখতে পারি এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। সো এটা লিখে কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল এটাই আর থাকে অবশিষ্ট। তাহলে হাফ ইন্টু আমি কি পরিমাণ বল প্রয়োগ করছি, আমি বল প্রয়োগ করছি কী অ্যামাউন্টে সেটা জানি না, বাট একটু আগে আমরা এই জিনিসটা আলোচনা করছি। 10 কেজি যে ভার ঝুলাইছি আমরা, সেই 10 কেজি ভার ঝুলানোর ফলে তার ওজনের অ্যামাউন্ট সমপরিমাণ তুমি বল প্রয়োগ করছো তার উপর, ইন্টু স্মল এল তার দৈর্ঘ্য বৃদ্ধি 1%, তাহলে 0.01। সো এটা যদি ক্যালকুলেট করো দেখবে রেজাল্ট হবে প্রায় 1.47 জুল। সো তারটার এক দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃতকাজ হবে 1.47 জুল। এবং ঘতে বের করতে বলছে তোমার তারটি কোন পদার্থের তৈরি, সে নিয়ে তোমার মতামত দাও। সো এই তারটার যেই নাম, সেই নামটা কিন্তু তোমার বলা নাই, এবং এখানে যে ধাতব তারটা ইউজ হয়েছে সেটা এমন একটা ধাতব তার যেটার যেই পয়সনের অনুপাত তুমি যদি বের করো, সেটা এই তিনটার ভিতরে কোনো একটার কাছাকাছি হবে। তাহলে যেটার কাছাকাছি হবে ওই ভ্যালুটা, তোমার সেই ধাতব তারটা কি সেই পদার্থে তৈরি, এটা তুমি বলতে পারবা। তার মানে তোমাকে এখানে বের করতে হবে ওই যে প্রশ্নে উদ্দীপকের প্রথম অংশে যে তারটার কথা বলা আছে, সেই ইনফরমেশনগুলো থেকে তোমার তাদের যে পয়সনের অনুপাত, সেই পয়সনের অনুপাতের অ্যামাউন্টটাই বের করতে হবে। সো পয়সনের অনুপাত যদি বের করতে চাও, পয়সনের অনুপাত বের করার জন্য কী কী ইনফরমেশন লাগে? সো আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। সো পার্শ্ব বিকৃতি বের করার জন্য আমাকে লাগবে স্মল আর, যেটা হচ্ছে তার ব্যাস কতটুকু, ব্যাস বলতে পারি অথবা ব্যাসার্ধ বলতে পারি, আমরা এখানে ব্যাসার্ধই বলি। তার ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাইছে, সেই হ্রাস হওয়া ভ্যালুটা হচ্ছে স্মল আর, এবং ক্যাপিটাল আর হচ্ছে তার যে আদি ব্যাসার্ধ সেটা, এবং নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। সেই দৈর্ঘ্য বিকৃতি আমরা সবাই চিনি স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল।
তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে ডিভাইড বাই তার আদি দৈর্ঘ্য। তাহলে প্রশ্নে কিন্তু তার আদি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেই অ্যামাউন্টগুলো কিন্তু দেওয়া ছিল, যে তোমার যে পদার্থটা সেটা 3 মিটার লম্বা, এটার দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। এই স্মল এল এর ভ্যালু এবং ক্যাপিটাল এল দেওয়া আছে। এই যে 1%-এর যে অ্যামাউন্টটা সেটাই কিন্তু তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল সেটা। ওকে, তাহলে নিচের ভ্যালুগুলোর বের করা আমাদের শেষ। তাহলে উপরের ভ্যালুগুলোর দরকার। উপরের ভ্যালুগুলোর ভিতরে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কিন্তু প্রশ্নে কোনো জায়গায় কিন্তু দেওয়া নাই। তাহলে ব্যাসার্ধ যেহেতু তোমার প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমাদের ব্যাসার্ধের বৃদ্ধিটা তাহলে বের করতে হবে, অথবা কোনোভাবে তার ব্যাসার্ধের মানটা বের করতে হবে, তার ব্যাসার্ধ কী পরিমাণ হ্রাস পাইছে সেটাও বের করতে হবে। সো আমরা কিন্তু তার ব্যাসার্ধ কী অ্যামাউন্টে সেটা কিন্তু বের করতে পারি, কারণ তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিন্তু দেওয়া আছে। এবং একটা তার দেখতে একটা সিলিন্ডার শেপের মতো, তো একটা সিলিন্ডারের যে ব্যাসার্ধের ইকুয়েশন, সিলিন্ডারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কি হবে, পাই ইন্টু r1 স্কোয়ার, বা এখানে তো r1 লেখার দরকার নেই। সো পাই ইন্টু আর স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে তোমার 4 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আর ক্যাপিটাল আর এর ভ্যালু বের করো, তখন সেটাই হবে তোমার কি, যে আমাদের যেই বস্তুটা আছে তার ব্যাসার্ধের মান। তো সেই ব্যাসার্ধটা হবে 1.12, সো 1.1278 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, সো ব্যাসার্ধের মান বের হয়ে গেছে, আদি ব্যাসার্ধ হচ্ছে এত। বাট আমাকে বের করতে হবে ব্যাসার্ধের কী অ্যামাউন্টের হ্রাস পাইছে সেটা। তো সেটা কীভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের পরিবর্তিত যেই আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই পরিবর্তিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। সো কীভাবে এই অ্যামাউন্টটা বের করতে পারি, খেয়াল করো, যখন তুমি একটা তারকে দৈর্ঘ্য যখন বৃদ্ধি করো, সেই দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তার ভিতরে ফোর্স প্রয়োগ করো। সো দৈর্ঘ্য বৃদ্ধি করার সাথে সাথে কিন্তু তারটা অ্যাকচুয়ালি চিকন হয়ে যায়। একটু আগে একটা ম্যাথে আমরা এই জিনিসটা আলোচনা করতেছিলাম। তুমি যখন তাকে টানবা, তার দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে তার কিন্তু ব্যাসার্ধও কী হবে, হ্রাস পেয়ে যাবে। বাট একটা জিনিস দুইটার ভিতরে কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে তার ভিতরের যে টোটাল আয়তন, সেটা কিন্তু দুইটার ক্ষেত্রেই কি কনস্ট্যান্ট থাকে। তাহলে 1 নম্বর পজিশনের যে আয়তন সেটা 2 নম্বর কেসের যে আয়তনের সেটার সমান হবে। সো 1 নম্বর পজিশনের আয়তনটাকে আমরা A1 ইন্টু ক্যাপিটাল L1 এবং 2 নম্বর পজিশনের আয়তনকে A2 ইন্টু ক্যাপিটাল L2 এইভাবে লিখতে পারি আমরা। সো 1 নম্বর পজিশনের যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রশ্নে কত দেওয়া ছিল, 4 × 10⁻⁻6। তাহলে 4 × 10⁻⁻6 ইন্টু ক্যাপিটাল L1। সো তোমার যে তারটা ছিল সেটার আদি দৈর্ঘ্য কত ছিল, 3 মিটার। তাহলে L1 হচ্ছে 3 মিটার। A2 কত সেটা তো জানো না, A2 বের করতে চাও, বাট অ্যাকচুয়ালি তুমি A2 বের করতে চাও না, তুমি বের করতে চাও R2 কত। তাহলে এটাকে তুমি R2 আকারে লিখে ফেলো, পাই ইন্টু R2 স্কোয়ার ইন্টু L2 মানে তার পরিবর্তিত দৈর্ঘ্য কত। যেহেতু তুমি এটার দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছো, তাহলে আদি যেই দৈর্ঘ্য ছিল সেটার 1% বৃদ্ধি করা মানে 0.03 বাড়ানো। তাহলে 3.03 হচ্ছে তোমার পরিবর্তিত দৈর্ঘ্য। তাহলে 3.03 এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। সো সবগুলা ভ্যালুতে আমরা জানি। এখান থেকে যখন আমরা R2 বের করব, সেই R2-র ভ্যালুটা হবে 1.1284 × 10⁻³ মিটার। তাহলে আমাদের যে ব্যাসার্ধের যে হ্রাসের অ্যামাউন্টটা ডেল্টা আর, অথবা আমরা সেই স্মল আর দিয়ে যেই পয়সনের অনুপাতের ইকুয়েশনে স্মল আরের যে ভ্যালুটা সেটা আমরা পাবো R1 - R2 করে। যেহেতু তুমি দৈর্ঘ্যটাকে বাড়াইছো, তাইলে আদি যেই ব্যাসার্ধ সেটা অবশ্যই বেশি হবে, বা আগে যে তারটা ছিল সেটা বেশি মোটা থাকবে, পরের তারটা চিকন হয়ে যাবে। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিতে হবে। সো যদি বাদ দাও, এটার ভ্যালু হবে 5.622 × 10⁻⁻6 মিটার। সো পয়সনের অনুপাতের ইকুয়েশনটা যদি এখন লিখো, যে ক্যাপিটাল স্মল আর 5.626 × 10⁻⁻6 ডিভাইডেড বাই তার আদি যেই ব্যাসার্ধ সেইটা। সো আদি ব্যাসার্ধ কত দেওয়া ছিল, 1.1284
1284 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই তার দৈর্ঘ্য বিকৃতি। সেই দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি 0.01, 1% যে অ্যামাউন্ট আর কি। সো এটা ক্যালকুলেট করলে দেখবে 0.498 আসতেছে তোমার কি পয়সনের অনুপাত। বাট পয়সনের অনুপাত 0.498 যদি হয় তাহলে 0.498 এর সমান পয়সনের অনুপাত কি আছে কোনোটা? সো কোনোটাও কিন্তু 0.498 এর কাছাকাছি কিন্তু নাই। দেখো সীসার অ্যামাউন্টটা 0.44, সো 0.44 একটা আর আরেকটা অ্যারাউন্ড 0.5 এর কাছাকাছি। সো অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার কিন্তু কোনোটাই কিন্তু হবে না। বাট যেহেতু বোর্ড কোয়েশ্চেন এটা, সো অবশ্যই বোর্ড কোয়েশ্চেনে তোমার মিনিমাম যেটার কাছাকাছি সবচেয়ে কাছাকাছি যে ভ্যালুটা হবে বা অ্যান্সার সবচেয়ে কাছাকাছি যার সাথে মিলে যাবে সেটাকে তোমাকে অ্যান্সার হিসেবে লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে, না লিখে দিলেও মার্কস পাবা, স্যাররা যদি জিনিসটা বুঝতে পারে যে কারেক্ট অ্যামাউন্টটা নাই এই কারণে তুমি লিখো নাই, বাট তুমি বের করছো ভ্যালুটা কত হবে, তখনও তুমি মার্কস পাবা। অথবা তোমার 0.498 ভ্যালুটা 0.4 এর কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী বলে তুমি যদি এটাকে সীসা হিসেবে অ্যান্সার দিয়ে আসো, সেটা করলেও তোমাকে কিন্তু ফুল মার্কস দেওয়া হবে। দেখো উদ্দীপকে কি বলছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 10⁻7 নিউটন আকার 10⁻7 নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে একটা বলের মান, যেই বলটা প্রয়োগ করলে আকার পীড়ন তৈরি হবে, সেই পীড়নটা তৈরি করলে সেই বলটা দিলে আমাদের বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটার 2.95 মিলিমিটার সরণ ঘটে। ওকে, অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের ঘনক বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শীয় বল প্রয়োগের ফলে তলের সরণ হয় 0.1 ডিগ্রি। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমাদের গতে জিজ্ঞেস করছে কি, অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এই যে 2 কেজি সমান পরিমাণ বল প্রয়োগ করেছে, অ্যালুমিনিয়ামের যে ঘনকের উপরে যে বলটা অর্থাৎ সেকেন্ড কেজি যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেখান থেকে আমাদের অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বল বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝি যে এখানে যেই ধরনের বিকৃতি বা পীড়ন ঘটানো হয়েছে সেগুলা কি। সো ঘনবস্তু সম্পর্কে তো আমরা সবাই জানি, ঘনবস্তু মানে কি, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই যখন থাকবে তখন সেই যে কাঠামোটা সেটাকে বলা হয় ঘনবস্তু। আর জিনিসটা কখন ঘনকে পরিণত হবে, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই সমান হয়, অর্থাৎ এ বি সি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটার মানই যখন সমান হবে তখন সেটা একটা ঘনকে পরিণত হবে। আচ্ছা, সেই ঘনকের উপরের যে পৃষ্ঠ আছে না, সেই উপরের পৃষ্ঠের ভিতরে আমরা বল প্রয়োগ করব, যার ফলে সেটা একটু আকারটা তার একটু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা এমনভাবে চিন্তা করো, তোমার বইয়ের কাছে যে বইটা আছে সেটাকে যদি একটা ঘনবস্তুর মতো চিন্তা করো, সেই বইয়ের উপরের যে পৃষ্ঠ বা উপরের তলে বইয়ের যে মলাটা আছে, সেই উপরের মলটের উপর তুমি যদি হাত দিয়ে একটা ফোর্স প্রয়োগ করো, যে মলটটার উপরে একটা স্পর্শীয় বল এভাবে প্রয়োগ করো, তাহলে পেজগুলো কী হবে, এভাবে একটু শিফট হয়ে যাবে। সো এই জিনিসের ফলে তোমার বইটা আগে যেভাবে ছিল এর থেকে যতটুকু অ্যাঙ্গেলে শিফট হয়েছে সেটাই হচ্ছে তোমার বিকৃতি, অর্থাৎ তুমি এটার আকৃতি এতটুকু বিকৃতি করছো। সো এই পুরো সিস্টেমে আমরা একটা পার্শ্ব যদি চিন্তা করি, পার্শ্ব মানে একটা সাইড। সো মনে করি একটা তল নিয়ে যদি আমরা একটা আলোচনা করি, যেখানে প্রত্যেকটা সাইড সমান, যেহেতু এটা একটা বর্গাকার 3 সেন্টিমিটার বাহু, অর্থাৎ এটা হচ্ছে 0.03, এটাও 0.03, এটাও 0.03, অর্থাৎ সবগুলো 0.03। এখন তুমি যদি এখানে স্পর্শীয় বল প্রয়োগ করো তাহলে কি ঘটবে, আমি বলছিলাম যে একটু বিকৃতি ঘটবে, একটা কোণে বিকৃতি ঘটার ফলে কি হবে, এই পাশে একটু বাইরের দিকে চলে আসবে। সো তোমার সেকেন্ড যে শেপটা সেটা এটার মতো হয়ে যাবে, বুঝতে পারছো? সো এই পুরো সিনারিওর জন্য আমাদের যদি একটা গুণাঙ্কর মান দরকার হয়, সেটা হচ্ছে আকার গুণাঙ্ক। সেটা আমরা কীভাবে বের করতে পারবো, আকার পীড়ন বাই আকার বিকৃতি। এখন আকার পীড়ন বলতে এটা বিশেষ কোনো পীড়ন নয়, আমরা নর্মালি যে পীড়নটা বুঝতাম F/A, সেটা এই ক্ষেত্রে সেটাও এখানে অ্যাপ্লিকেবল। আর বিকৃতি যেটা, সেটা মেনলি আমাদের এখানে ট্যান থিটা হবে, বাট আমরা চাইলে থিটাও লিখতে পারি। কারণ হচ্ছে আমাদের যে বিকৃতির যে মানটা থিটাটা, এটা খুবই স্মল, অর্থাৎ খুবই ছোট হয়। ঠিক আছে, তো থিটার মান কম দেখে আমরা ট্যান থিটা এবং থিটা দুইটার ভিতরে যে কোনো একটাকে লিখলেই হবে, সমস্যা নাই। তাহলে এখান থেকে যদি আমাদের এফ এর মান দরকার হয়, আমরা এখানে বের করতে পারি ইটা ইন্টু এ থিটা। আচ্ছা, ইটা কত, এখানে কোয়েশ্চেন আমাদের বলা আছে ইটা হচ্ছে 2.6 ইন্টু 10⁻10 ইন্টু এ। এখানে এর পরিচয় হচ্ছে, আমি যে এইখানে একটা ঘনকের
যেই পৃষ্ঠের ভিতরে যে পৃষ্ঠে বল প্রয়োগ করব, এখন হইতে পারে ঘনবস্তু ঘনক না হয় ঘনবস্তু হইল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নাও যদি হোক, আমি যেই পৃষ্ঠের ভিতরে বলটা প্রয়োগ করব সেই পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, সেই পৃষ্ঠের ক্ষেত্রফলটাই এখানে আমাদের নিতে হবে। সো যেই পৃষ্ঠটা আমরা নিতেছি সেইখানে 0.03, এটা হচ্ছে বাহুর প্রত্যেক লেন্থ, তো বাহুর স্কোয়ার হবে বর্গের ক্ষেত্রফল। সো ক্ষেত্রফলের মান গেল, তারপর আমরা থিটার মান লিখব। থিটা আমাদের কত এখানে দেওয়া আছে কি? হ্যাঁ, থিটা কিন্তু আমাদের দেওয়া আছে 0.01 ডিগ্রি। সো এটা সবগুলো যদি আমরা এখানে বসাই, আমরা দেখবো আমাদের রেজাল্ট আসবে 2.34 ইন্টু 10⁵ নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো গ গেল। এখন আমরা দেখো ঘ আলোচনা করব। ঘতে আমাদের জানতে চাইছি উদ্দীপকে কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। সো দৃঢ়তা নিয়ে যখনই কোয়েশ্চেন আসে, আমরা জানি দৃঢ়তা আমরা কিভাবে বুঝি কার বেশি, আমাদের গুণাঙ্ক সেই ভ্যালুগুলো দেখতে হয়। সো কার গুণাঙ্ক বেশি, যার গুণাঙ্ক বেশি তার কি দৃঢ়তাও কি হবে, বেশি হবে। সো এখানে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম দুইটার গুণাঙ্কের কথা, আমাদের দুইটা গুণাঙ্কের মান বের করতে হবে। এর মধ্যে একটা গুণাঙ্ক কিন্তু দেখো এখানে দেওয়াই আছে। সো আমরা ইটা অফ অ্যালুমিনিয়ামের যে গুণাঙ্ক সেটা আমরা এখান থেকে জানি 2.6 10⁻10 নিউটন পার মিটার ইনভার্স 2 দেওয়াই আছে। সো আমাদের শুধুমাত্র ইস্পাতের বের করতে হবে, এনএস মানে ইটা অফ স্টিল। সো স্টিলের যেই গুণাঙ্ক সেটার মান আমাদের এখন বের করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, যে আগের মতোই মনে করো একটা কাল্পনিক একটা চিত্র চিন্তা করো, যেই ঘনকের একটা পাশ, সেই পাশে তুমি তাকে এইভাবে বিকৃতি ঘটাইছো। সো এই যে কোণটা তোমার এখানে তৈরি করলা তুমি, এটাই তোমার কি বিকৃতি। আর পীড়ন কিভাবে প্রয়োগ করছো, এই স্পর্শীয় একটা বল প্রয়োগ করার মাধ্যমে। ওকে, সো এটা আমরা জানি, এটা এস হবে F/A থিটা। আচ্ছা, এখানে এফ এর মান কত হবে? আচ্ছা, এফ নিয়ে কোনো কিছু বলা আছে? ইস্পাত এই যে 2.48 10⁻7 এত বল প্রয়োগ করছো তুমি, 2.48 ইন্টু 10⁻7, ওকে, ডিভাইড বাই এ থিটা। সো এই যে ঘনবস্তু ফার্স্টে যে ইস্পাতের ঘনক, তার কিন্তু প্রত্যেকটা বাহু কত করে 10 সেন্টিমিটার করে। সো তার ক্ষেত্রফল হবে 0.1 হোল স্কোয়ার ইন্টু থিটা। সো এই কেসে থিটাটা কি হবে? আচ্ছা, থিটার মান ডিরেক্ট কিন্তু কোয়েশ্চেনে বলা নাই, বাট আমরা তো জানি যে একটা পাশ হচ্ছে 0.1 মিটার, যেহেতু 10 সেন্টিমিটার। আর এখানে একটা দেখো, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে স্থির, এই যে বলটা প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে ওই তলের 2.95 মিলিমিটার সরণ হয়। অর্থাৎ ফার্স্টে যে মনে করো এই যে প্রথম যে সিচুয়েশনে ছিল ঘনকটা, সেই সিচুয়েশনে আমরা এই বিন্দুতে বল প্রয়োগ করছি। সো এই বিন্দুর বিপরীত বিন্দুটা হচ্ছে এই বিন্দু। সো এই বিন্দুর সাপেক্ষে আমরা বল প্রয়োগ করার ফলে সেই বিন্দুটা এখানে চলে আসছে। তাহলে সরণ কতটুকু ঘটছে? সেই 2.95 মিলিমিটার। সো এই ভ্যালুটা এখানে সেটা দেওয়া আছে। সো 2.95 মিলিমিটার যেহেতু, আমরা এখানে থিটার মানটা কীভাবে বের করতে পারি? দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সেই সমকোণী ত্রিভুজে আমাদের থিটা যদি এটা ধরি, তাহলে এটা লম্ব, এটা ভূমি। সো আমরা চাইলে থিটাটা চাইলে tan ইনভার্স লম্ব বা ভূমি দিয়ে করতে পারি। লম্ব কত আমাদের? এখানে লম্ব হবে 2.95 মিলিমিটার। সো 2.95 10⁻³ মিটার, আর নিচেরটা যেহেতু 0.1 মিটার, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা দেখব প্রায় 1.689 ডিগ্রি অ্যান্সার আসে। সো এই থিটার মানটাই আমাদের এখানে বসাই দিই, তাহলে 1.689। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি আমাদের ফাইনাল রেজাল্ট 1.46 ইন্টু 10⁻৯ প্যাসকেল এত হবে। সো আমরা এই ভ্যালুটা আবার একটু চেক করো, মান ভুল থাকলে হতে পারে। সো দুইটার মান যদি বের করা শেষ, সো আমরা এখন তুলনা করব ইটা এস এবং ইটা এল থেকে। আমরা দেখতে পাইতেছি ইটা এল ইটা এস থেকে এস এর চেয়ে কী হয়, বেশি ইটা যুক্ত, অর্থাৎ তার আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্কটা কি বেশি। তার মানে অ্যালুমিনিয়ামের যে উপাদানের যে ঘনকটা, সেটার কি দৃঢ়তাও কি হবে, বেশি হবে। এক্স এবং ওয়াই দুইটা তার বিভিন্ন রাশির মান দেওয়া হয়েছে। সো এক্স ওয়াই দুইটা তারেরই আমাদের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, বল, দৈর্ঘ্য প্রসারণ, ব্যাস হ্রাস, এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। ঠিক আছে। সো আমাদের গ নাম্বারে আমাদের জিজ্ঞাসা করছে কি, এক্স তারের পয়সনের অনুপাত নির্ণয় করো। এখন চলো আমরা এই ম্যাট্রিক সহজে বোঝার চেষ্টা করি। পয়সনের অনুপাত কি? আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে dr/r, অর্থাৎ পার্শ্ব বিকৃতি
ডিএল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, সেই অনুপাতটাকে আমাদের বলা হয় পয়সনের অনুপাত। ঠিক আছে, আর পয়সনের অনুপাতের ভ্যালুটা কি হবে, সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখি কোন কোন ডাটাগুলো দেওয়া আছে। ডিআর মানে কি, পার্শ্ব বিকৃতি। এক্স যেই তারটা, সেই তারের জন্য আমাদের ব্যাস হ্রাস যেই ভ্যালুটা, সেটা কত দেওয়া আছে, 0.005। ব্যাস হ্রাস বলতে আমাদের যে ব্যাসের যে পরিবর্তন, অর্থাৎ ডেল্টা ডি, সেটার ভ্যালু দিছে কত, 0.005 মিলিমিটার। সো আমরা যদি ব্যাসার্ধ হ্রাস চাইতে, তাহলে কি করতে হবে, জিনিসটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 0.005কে 2 দিয়ে যদি ভাগ দিই, এত মিলিমিটার ডেল্টা আর, বা এই ডেল্টা আরকে আমরা ডিআর দিয়ে লিখি, অর্থাৎ ব্যাসার্ধ হ্রাসটাকে আমরা এভাবে লিখতে পারি। আর ক্যাপিটাল আর, অর্থাৎ তার ব্যাসার্ধের মানটা মিলিমিটার এককেই দেওয়া আছে। এখন যেহেতু আমরা এখানে দুইটা জিনিসের অনুপাত আকারে লিখতে হবে ভ্যালুগুলা, সো আমরা ডিআর যে এককে লিখবো, আমাদের আরও সেই এককে থাকতে হবে। যে দুইটাই যেহেতু মিলিমিটার এককে, তাহলে আমাদের কোনো ঝামেলা নাই, দুইটাই মিলিমিটার এককে রেখে দেব। তারপর আমাদের আসলে টিএল, অর্থাৎ তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এখানে দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে 7 মিলিমিটার এক্স তারের। সো আমাদের ডিএল এর যে ভ্যালু, সেটা হচ্ছে 7 মিলিমিটার। ঠিক আছে, আর ক্যাপিটাল এল কত, ক্যাপিটাল এল হচ্ছে সেই এক্স তারের প্রকৃত দৈর্ঘ্য, সেটা হচ্ছে 0.8 মিটার। বুঝতে পারছো? সো সব ভ্যালু দেওয়া আছে, আমরা যদি এগুলো এখানে ইনপুট করি, তাহলে আমাদের পয়সনের অনুপাত বের হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে এখানে তো কোয়েশ্চেনে তো এখানে একটা মাইনাস ছিল, সরি বইয়ের ভিতরে যে সূত্রটা, এখানে একটা মাইনাস ছিল সূত্রের ভিতরে, তখন আমাদের অ্যান্সার কি এখানে নেগেটিভ আসবে? না, অ্যান্সার অলওয়েজ পজিটিভে আসতে হবে। যদি তুমি মাইনাস দিয়ে সূত্রটা ইউজ করো, তাহলে তোমার ডিআর বাই আর, ডিএল বাই এল, যেই কোনো একটা ভ্যালু হইলে তোমাকে নেগেটিভ নিতে হবে। এটার রিজন হচ্ছে, তুমি চিন্তা করো একটা নর্মাল তার, ঠিক আছে, এই তারটাকে যদি আমরা টেনে লম্বা করি, তারটা একই সাথে কি সরু হয়ে যায় না? সো তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, সো ডেল্টা এল এটা কি পজিটিভ, বাট তার ব্যাসার্ধের আগে থেকে কি হয়েছে, হ্রাস পাইছে না? সো তার ডেল্টা আরটা কি হবে, নেগেটিভ। অর্থাৎ সেই কনসেপ্ট অনুযায়ী একটা জমি তুমি পজিটিভ নাও, আরেকটাকে নেগেটিভ নিতে হবে যদি তুমি মেইন সূত্রের ভিতরে মাইনাস ইউজ করো। বাট যদি মাইনাস ইউজ না করো, দুইটাই পজিটিভ নিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা ঘতে দেখি কি বলছে। ঘতে বলছে এক্স এবং ওয়াই তারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। এখন আমরা এই শব্দটা দেখেই বুঝতে পারতেছি, যদি আমরা দুইটারই ইয়াং মডুলাস যদি তুলনা করি, এক্স ওয়াই, তার কার ইয়াং মডুলাস কার থেকে বেশি। আমরা জানি স্থিতিস্থাপকতা জিনিসটা আমরা ইয়াং মডুলাস বা ইয়াং এর গুণাঙ্ক দ্বারা বুঝি। যার ইয়াং এর গুণাঙ্ক যত বেশি, তাকে আমরা স্ট্রেচ করতে তত বেশি আমাদের কষ্ট হবে, সো সে বেশি স্থিতিস্থাপক। সো যে কোনো আমরা ইয়াং এর গুণাঙ্কের সূত্র কি জানি, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। এখানে সবগুলো ডাটাই দেওয়া আছে। যদি এক্স এর জন্য বের করি, এক্স এর জন্য যেই বলটা প্রয়োগ করছি, সে বলের মানটা এখানে। এল এর যে আদি দৈর্ঘ্য, সেটা আমাদের দেওয়া আছে এখানে, এটা বসবে। এল এর যে ব্যাসার্ধ, সেই সরি এখানে এ দিয়ে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বোঝাইতেছে। সো এখানে তো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে তারের। সো আমরা চাইলে পাই আর স্কোয়ার, এর যে ইকুয়েশন, সেটা পাই আর স্কোয়ার আকারে লিখতে পারি। সেখান থেকে আমরা এ এর মানটা পাবো। তারপর এক্স যে তারটা, সেটা কতটুকু প্রসারণ হয়েছে, সেটাও কিন্তু আমাদের কোয়েশনে দেওয়া আছে। যেহেতু সবগুলোই দেওয়া আছে, সো ওয়াই এক্স বের হয়ে যাবে, এবং একই সাথে আমরা ওয়াইও বের করতে পারবো। তারপর আমাদের তুলনা করতে হবে ওয়াই এক্স এবং ওয়াই কোনটা বেশি, কোনটা ছোট, কোনটা কম। ঠিক আছে, চলো আমরা সলিউশনটা দেখে নিই। এখন সলিউশনে গতে দেখো আমাদের যে ভ্যালুগুলো, সবগুলো যদি এখানে বসাই, দুইটাই কিন্তু আমরা পজিটিভ নিচে খেয়াল করো। সো আমাদের মেইন সূত্রের ভিতরেও পজিটিভ, যদি নেগেটিভ নিতাম, যে কোনো একটা এখানে নেগেটিভ হইতো। সো রেজাল্ট হয়েছে এটা, বা ক্যালকুলেশনটা করে নিও যদি ভুল থাকে আমার। তারপর ওয়াই এক্স ওয়াই সবগুলোর ভ্যালু বের করলাম। আমরা দেখতে পাইতেছি ওয়াই এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স যে তারটা, সেটা কি বেশি স্থিতিস্থাপক। দেখো ম্যাথে কি বলছে, পি এবং কিউ দুইটা তারের দৈর্ঘ্য সমান। সো লেন্থ দুইটার সমান। সো পি তারের লেন্থ যদি হয় ক্যাপিটাল এল, এল তারের লেন্থ কত, ক্যাপিটাল এল, সেটা বুঝতে পারলাম। কিন্তু ব্যাস যথাক্রমে 4 মিলিমিটার এবং 8 মিলিমিটার। সো ব্যাস দেওয়া আছে, সো ব্যাসার্ধ হচ্ছে পি তারের
ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার, আর কিউ তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 4 মিলিমিটার। সো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নিয়ে নিলাম যেহেতু আমাদের ব্যাসার্ধগুলো লাগে এখান। তার দুইটিকে সমান বলে টানার ফলে, অর্থাৎ প্রথম বলটাকে এফ বলে টানলে পরের বলটাও কি এফ বলে টানতে হবে, প্রথম তার দুইটা তারকে সেম বলে টানতে হবে। তো টানার ফলে পি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়, অর্থাৎ ডেল্টা এল কিউ তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং ডেল্টা এল পি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি, এখন কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়, অর্থাৎ কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি ধরো তুমি এক্স, তাহলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কত হবে 3x। আচ্ছা, এটা বুঝতে পারলাম। তারপর আমাদের পয়সনের অনুপাত এখানে দেওয়া আছে কিউ তারের। গতে আমাদের কি জানতে চাইছে, কিউ তারের দৈর্ঘ্য 5% হ্রাস করা হলে এর ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা তো জানি, মনে করো একটা তার, ঠিক আছে, এই তারটাকে যদি আমরা টেনে লম্বা করি সে একই সাথে কি হয়ে যাবে, একটু চিকন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি করি তখন তার ব্যাসার্ধ কি হবে, হ্রাস পাবে। আবার চিন্তা করো, আমি যদি তাকে একটু চাপটা করার চেষ্টা করি, অর্থাৎ একটু মোটা করার চেষ্টা করি, তখন সে কি হয়ে যাবে, একটু চাপটা করা, অর্থাৎ তার ডেল্টা এল যদি কমাইতে চাই, অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা হ্রাস করি, তখন যে তার ব্যাসার্ধ সেটা কি হবে, আগের থেকে একটু বেড়ে যাবে। অর্থাৎ জিনিসটা আমরা এখানে বুঝতেছি, যেহেতু দৈর্ঘ্য হ্রাস করা হয়েছে 5%, তাহলে ব্যাসার্ধ কী হবে, বাড়বে। সো সেই বাড়ার মানটাই বের করতে বলছে। আর কিউ তারের আমাদের পয়সনের অনুপাত দেওয়া আছে। সো আমরা পয়সনের অনুপাত সূত্র থেকে ইজিলি বের করতে পারি জিনিসটা। আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে আমাদের যেই পার্শ্ব বিকৃতি, সেই পার্শ্ব বিকৃতির মান, অর্থাৎ ডেল্টা আর বাই ক্যাপিটাল আর, এবং দৈর্ঘ্য বিকৃতি কি ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। এখন ডেল্টা এল বাই ক্যাপিটাল এল যে জিনিসটা সেটাই আছে কি কত পার্সেন্ট হ্রাস পাইছে সেটার দশমিক মান, আর এখানে তো বলাই আছে 5% হ্রাস পাইছে। সো পয়সনের অনুপাত তো 0.45, তার সাথে যদি আমরা ডেল্টা আর বাই আর যদি এখানে নেই, তাহলে ডেল্টা এল বাই এল এর মান আমাদের কত আছে 5%। সো এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই 0.05 হবে। তো এখন আমরা বলতে পারি ডেল্টা আর বাই আর সেটা কত হবে, আমাদের প্রায় 0.0225, বা পার্সেন্টেজে যদি আমরা নেই 2.25% কি হবে, বৃদ্ধি পাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ নম্বরের সলিউশন। সো এখন চলো আমরা ঘ নম্বরের সলিউশনটা করি। এটা আমরা এখানে করি, উদ্দীপকে কোন স্তরের স্থিতিস্থাপক সীমা বেশি। ওকে, এটা তো প্রিটি ইজি। সেটা হচ্ছে দুইটা তারের এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো স্থিতিস্থাপক সীমা এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে, আমরা জানি এখানে যেহেতু দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন এগুলোর কথা বলা আছে, তাইলে আমাদের স্থিতিস্থাপক বিকৃতি বা স্থিতিস্থাপক সীমা এই জিনিসটা মেনলি ইয়াং মডুলাসের উপর ডিপেন্ড করে। সো যেই তারের ইয়াং মডুলাস বেশি সেই তারটা কি বেশি স্থিতিস্থাপক, তাহলে আমাদের সেই জিনিসটাই আমাদের এখন বের করতে হবে। সো আমরা মনে করো পি তার এবং কিউ তারের ইয়াং মডুলাসের অনুপাত বের করতে চাই। সো আমরা জানি ইয়াং মডুলাসের সূত্র কি, এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। সো এই সবগুলো হচ্ছে পি তারের জন্য, আর আমরা নিচে লিখব এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল, এই সবগুলো হচ্ছে কিউ তারের জন্য। সো তারপর আমরা যদি একটু আগাই, এফ এবং এফ এই কি পি তারের জন্য এবং কিউ তারের জন্য দুইজনের জন্য কি আমরা সেম পরিমাণ এফ ইউজ করছিলাম না? তো সেম পরিমাণ এফ ইউজ করলে আমরা উপরে আর নিচে দুইখানে আমরা এফ ইউজ করতে পারি, এখানেও এফ এখানেও এফ। আচ্ছা, এখানে ক্যাপিটাল এল, এখন পি এবং তার দুইটার তো দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুইটার জন্য কি ক্যাপিটাল এল এল দুইটা কি হবে, সমান হবে। আচ্ছা, এ মানে কি, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো পি তারের ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার, কিউ তারের ব্যাসার্ধ হচ্ছে 4 মিলিমিটার। সো পি তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আমরা জানি পাই r1² বা rp² লিখলাম আমরা এটাকে। আর কিউ তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে পাই r^2। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লেখাও শেষ। এখন আমাদের লিখতে হবে স্মল এল। স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন দেখো পি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির কয় গুণ, 3 গুণ। সো দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, অর্থাৎ পি তারের যে দৈর্ঘ্য আমরা ডেল্টা এল পি সেটা কত পাইছিলাম 3x, অর্থাৎ যদি আমরা কিউ এর যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে যদি x ধরি,
পি এর দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কত হবে 3x হবে। সো আমরা এখন একটু কাটাকাটি করি, কী কী কাটাকাটি যায়, এফএল কাটাকাটি যায়, পাইও কাটাকাটি যায়, এখানে একটা এক্স এখানে একটা এক্সও কাটাকাটি যায়। সো ফাইনালি আমাদের যে সলিউশনে উপরে থাকবে কত, যদি আমরা একটু সাবধানে লিখি, উপরে থাকবে আর কিউ স্কোয়ার আর নিচে থাকবে আর পি স্কোয়ার ইন্টু 3। আচ্ছা, আর কিউ স্কোয়ার মানে কি, আর কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ তারের যে ব্যাসার্ধ, কিউ তারের ব্যাসার্ধ হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার এটার হোল স্কোয়ার। আবার নিচে হচ্ছে আর পি, সেটা হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার এটার হোল স্কোয়ার ইন্টু 3। তার মানে 10 ইনভার্স 3 তো কাটাই গেল এখানে। তারপর উপরে কত আছে, উপরে আছে 16 আর নিচে কত আছে 4 ইন্টু 3। সো আমরা যদি 4 দিয়ে 16 কাটাকাটি করি, উপরে 4 নিচে কত 3। অর্থাৎ আমরা এখানে একটা অনুপাত পাইতেছি যে ওয়াইপি ডিভাইডেড বাই ওয়াই, অর্থাৎ পি এর যে ইয়াং মডুলাস এবং কিউর যে ইয়াং মডুলাস সেটা হচ্ছে 4/3, অর্থাৎ 4:3। অর্থাৎ কার ইয়াং মডুলাসটা বেশি, আমরা দেখতে পাইলাম এখানে পি তারের যে ইয়াং মডুলাস সেটা বেশি কিউ তারের চেয়ে। অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার কি হবে, পি তারটা যেটা সেটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক বা তার স্থিতিস্থাপক সীমা বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের সলিউশন। আল্লাহ হাফেজ।